আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এর আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2009 সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরে ফেব্রুয়ারির 25 এবং 26 তারিখে বিডিআর এর বিদ্রোহ হয়েছিল এবং 25 তারিখের শুরুতেই 57 জন আর্মি অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার সরকার সবে ক্ষমতায় এসেছে এবং সেই সরকারকে বিব্রত করবার জন্যই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল বলেই অনেকে ধারণা করে। যাই হোক, এই নিয়ে তদন্ত হয়েছে, এই নিয়ে আদালতে বিচার হয়েছে, নিম্ন আদালতে অধিকাংশ মামলার রায় হয়ে গেছে। এই তদন্তের সেনাবাহিনীর পক্ষ থেকে যে কমিটিটা করা ছিল তার প্রধান ছিলেন সেই সময়ের কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি আজকের এই অবৈধ ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তো 57 জন আর্মি অফিসার মারা গিয়েছিল, তাদের মধ্যে অধিকাংশই ছিল আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট পরিবারের সদস্য। তো সব মিলিয়ে এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে এবং বাস্তবতাটা ছিল যে বিডিআর এর সৈনিকদের মধ্যে তখন এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল। এই যে অপারেশন ডাল ভাত পরিচালিত হয়েছিল 111-এর সময়, সেখানে তারা বিভিন্ন জায়গায় কম দামে খাদ্যপণ্য বিক্রি করেছে এবং কথা ছিল যে সৈনিকরা এই লাভের একটা অংশ পাবে, কিন্তু সেটা তাদের সাথে দেওয়া হয়। এছাড়াও অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সৈনিকদের সাথে ঠিক ভালো ব্যবহার করছে না। তো এইসব কারণে এই বিদ্রোহটি হয়েছিল এবং এই বিদ্রোহের সাথে তখন বলা হয় যে সেই সময় স্থানীয় বিএনপির কিছু নেতা হাওয়া দিছিল আর কি, এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে মনে হয়েছে। তো সেই অবস্থায় হঠাৎ করে এই ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে আবার এই প্রহসনের একটা কমিশন করে দিয়েছে এবং কমিশনের প্রধান ছিল এক সময়ের বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। এই ফজলুর রহমান 2001 সালে তিনি যখন দায়িত্বে ছিলেন তখন সিলেট এবং কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিডিআর এর সাথে বিএসএফ এর একটা সংঘর্ষ হয়েছিল এবং সেখানে বিএসএফ এর বেশ কয়েকজন সদস্য মারা গিয়েছিল। এইটা নিয়ে পরে ফজলুর রহমান দাবি করেছিল যে তাকে ফিল্ড মার্শাল উপাধি দিতে হবে। আপনারা হয়তো জানেন না যে এই মেজর জেনারেল ফজলুকে আড়ালে আবডালে রাম ছাগল ফজলু বলে এই বাহিনীতে ডাকা হতো এবং সে যে রাম ছাগল ছিল তা বিভিন্ন কর্মকাণ্ডেই আমরা জানতে পারি। এই যে যেমন ফিল্ড মার্শাল, আপনারা জানেন যে সেনা প্রধান যিনি যুদ্ধ করেন তিনি ফিল্ড মার্শাল উপাধিটা পেয়ে থাকেন, যেমন ভারতের মানিক শাহ বা পাকিস্তানের বর্তমান সেনা প্রধান যে আসিফ মুনির। কিন্তু বিডিআর এর মহাপরিচালক কি করে ফিল্ড মার্শাল উপাধি দাবি করে সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। যাই হোক, এটা নিয়ে আর কথা বলতে চাই না। এবং 2009 সালের পর থেকেই তিনি রিটায়ারমেন্টে যাওয়ার পর থেকে এই বিডিআর বিদ্রোহ নিয়ে অনেক টক শোতে কথা বলেছেন এবং সেখানে বলেছেন এটা হাসিনার সিগন্যালে হয়েছে, এর সাথে ভারত জড়িত। যা যা কথা বলতেন তিনি এই কমিশনের রিপোর্টে সেম জিনিসগুলো পাইছে। তো উনি কি করে এত বছর আগে জানতেন? তদন্ত তো করলেন এই যে গত বছরের অগস্টের পরে যখন কমিশন হইল, তা আপনি তদন্ত করলেন লাস্ট 13-14 মাস, আর আপনি 2009 সাল থেকে একই জিনিস জানেন। আপনাদের 2004 সালের 21শে আগস্টে সে গ্রেনেড হামলার কথা মনে আছে না? সেখানে বিএনপি সেখানে সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড ক্যারি করে নিয়ে গেছে। যাও, কোনো কিছুই যখন গিলাইতে পারছে না তখন নোয়াখালীর সেনবাগ না কোথায় একটা ছেলে চার দোকান থেকে জজ মিয়া নামে একটা ছেলেকে ডেকে না ধরে পুলিশে তাকে দেখাইলো যে সেই গ্রেনেড হামলার জন্য দায়ী। ওদিকে জজ মিয়ার পরিবারকে আবার পুলিশ টাকা দেয় যে জজ মিয়ার জেলে আছে, মান্থলি তোমরা এই টাকাটা নিবা। সেই জজ মিয়া নাটক নিয়ে তো কম হাসাহাসি হইলো না। তো এইবার ফজলু মিয়া যে নাটকটা করলো এই তদন্তের নামে প্রহসন করলো, এইটা তো জজ মিয়া নাটককেও হারায় দিচ্ছে। আবার ফজলু মিয়া রিপোর্টটা ডক্টর ইউনূসের হাতে দেওয়ার পরে একটা সংবাদ সম্মেলন করছে, সেখানে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সম্পর্কেও খুব আপত্তিকর কথা বলেছে, মিথ্যে কথা বলেছে জেনারেল আজিজ নাকি লেফটেন্যান্ট কর্নেল থাকাকালীনই সে আর ফার্দার প্রমোশন পায়নি, অর্থাৎ সুপারসিডেড হয়ে গেছে, তারপরেও তাকে সেনা প্রধান করা হয়েছে, হুইচ ওয়াজ রং। জেনারেল আজিজ আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তিনি কখনো সুপারসিডেড হননি, তিনি নিয়মিতভাবেই সেনাবাহিনীতে প্রমোশনগুলো পেয়েছেন। আবার
তদন্ত করতে গেছে তিনি বিডিআর মিউটিনি, সেখানে আবার জেনারেল আজিজকে টেনে আনছেন। কারণ আপনারা বুঝতে পারছেন, আবার ব্যারিস্টার ফজলে তাপস সে নাকি কোঅর্ডিনেট করছে। একটা মা বাপ মরা ছেলে, যারা আপনারা তাকে চেনেন, সে খুবই নরম স্বভাবের। এবং দেখেন এই যে যাওয়ার আগের দিন 4 আগস্ট না 3রা আগস্ট সে যখন ঢাকা থেকে চলে যাচ্ছে, তখন সে একটা ইমিগ্রেশন অফিসারকে ম্যানেজ করতে পারেনি, সে প্রধানমন্ত্রীকে ফোন করছে। তো এরকম একটা মানুষ বিডিআর হত্যাকাণ্ড ঘটায় ফেলছে আর কি। মানে ফজলু যে রাম ছাগল প্রতি মুহূর্তে যেন প্রমাণ করতেছে। মানে ইউনূসের অসংখ্য প্রহসনমূলক কাজ, হাস্যকর কাজের সাথে নতুন করে যোগ হলো এই বিডিআর বিদ্রোহ হত্যা তদন্তের এই কমিশনের রিপোর্ট। আমরা এটা প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই করতে পারছি না। বাংলাদেশের আদালতে একটা নজিরবিহীন রায় হয়েছে। নজিরবিহীন এই অর্থে যে বাংলাদেশে সবশেষ আমাদের জানা মতে কবে কোনো বিদেশি এমপি মন্ত্রীর নামে মামলার রায় হয়েছে আমাদের মনে পড়ে না। আপনাদের কারো মনে পড়লে আমাদেরকে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, আমাদের কন্টেন্টে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। রিকোয়েস্ট রইল। টিলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে। টিলিপ সিদ্দিকী ব্রিটেনের মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযোগের পরে ব্রিটেনের মতো গণতান্ত্রিক দেশে নৈতিক দিক চিন্তা করে তিনি মন্ত্রীর পদ থেকে তাকে সরানো হয়েছে, সরে গেছেন। যদিও তার নেতা কিয়ার স্টারমার, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি তার সমস্ত সমর্থন টিলিপের দিকে তিনি ব্যক্ত করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, ব্যক্ত করেছিলেন। এরপরে এই যে রায় হলো, এই রায়ের ক্রিয়া প্রতিক্রিয়া কি? রায় সম্পর্কে আমরা কোনো কিছু বলছি না, তবে শেখ হাসিনার 5 বছর, শেখ রেহানার 7 বছর, টিলিপ সিদ্দিকেরও 2 বছরের সাজা হলো। আমরা এই রায়ের প্রতিক্রিয়া কি হতে পারে, রাজনৈতিক প্রতিক্রিয়া কি হতে পারে, কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে শেখ পরিবারের যাদের এই সাজা হোক, সবার যদি কোনো না কোনোভাবে সাজা হয়, তাহলে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবারের আসার সুযোগটা আপাতত বন্ধ করার একটা প্রক্রিয়া আছে কিনা। ওকে, আমরা এই আলোচনায় সে বিষয়ে গেলাম না। এখন যে তাৎক্ষণিক রায়টা হলো, এটার প্রতিক্রিয়া কি? টিউলিপের কি ব্রিটিশ এমপি পদ যাবে, অথবা টিউলিপের কি সেইখানে কোনো সাজা, এই সাজা সেখানে হবে, অথবা টিউলিপকে ব্রিটেন ফেরত দিয়ে বাংলাদেশের জেলে ঢোকার ব্যবস্থা করবে? এর প্রতিটা উত্তরই আমরা পত্রপত্রিকায় যে রিপোর্ট পাচ্ছি সেগুলোতে না সূচক উত্তর। মানে বাংলাদেশের আদালত, বাংলাদেশ থেকে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশনের রেফারেন্সে বলা হয়েছে টিউলিপকে এনে মামলায় তার সাজা নিশ্চিত করা হবে, ইন্টারপোলের কাছে চাওয়া হবে, যেখানে ব্রিটেনের সাথে বাংলাদেশে কোনো বন্দি বিনিময় চুক্তিই নেই। এর বাইরে ব্রিটেনের টিউলিপের দল, লেবার পার্টি বা আপনার টিউলিপের যারা আইনজীবী, ব্রিটেনের প্রভাবশালী আইনজীবী, 2 দলেরই, একদম টিউলিপের দল, তার বিরোধী দল, 2 অংশেরই আইনজীবীরা এবং গণমাধ্যম, তারা একই কথাই বলছে। আমরা সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি পোস্ট দেখেছি, যেখানে তিনি বর্ণনা করেছেন আদালতে কি হয়েছে। আদালতে টিউলিপের বিরুদ্ধে যে দুর্নীতির কথা, ধরেন শেখ হাসিনা, শেখ রেহানা তারা প্লট নেবেন। আমরা যদি এই প্রশ্নও তুলি যে তারা কেন প্লট নেবেন, তাদের তো প্লটের কোনো দরকার নেই। টিউলিপ সিদ্দিকী প্লট নেননি, তারা 3 ভাই বোনের মধ্যে এখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন তার মা এবং ভাই বোনকে আপনার প্লট দেওয়ার জন্য। এবং ডেভিড বার্গম্যানও তার বক্তব্যে, তার পোস্টে সেগুলো লিখেছেন। এখন কিভাবে প্রভাবিত করেছেন? বলছেন যে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে তিনি শেখ হাসিনার কার্যালয়ের একজন কর্মকর্তা, তার সচিব সালাউদ্দিন সাহেব সম্ভবত নাম, তাকে হোয়াটসঅ্যাপে বলেছেন। এখন এটার প্রমাণ কি? বলছে যে এটার কোনো স্ক্রিনশট নাই, হোয়াটসঅ্যাপ মেসেজের বা ফোন আলাপের কোনো রেকর্ড নাই। কি হয়েছে? আরো 2 জন শেখ হাসিনার কার্যালয়ের কর্মকর্তা নাকি, তারা নাকি সাক্ষীতে, তারা নাকি বলেছে যে টিউলিপকে ফোনে কথা বলতে দেখেছে। এখন সেটা প্লট সংক্রান্ত না কি, আদালত নিশ্চয়ই সেটা দেখেছে বা বিবেচনা করেছে। এই প্রসঙ্গগুলো উঠে আসছে। এরপর যখন প্রশ্ন উঠলো যে এবার টিউলিপের কি হবে, এই মামলার পরে টিউলিপের ইংল্যান্ডে কি হবে, ইংল্যান্ডের আইন কানুন যা বলছে সেটা হলো অন্য কোনো দেশে, যে দেশের সাথে বন্দি বিনিময় কোনো চুক্তিও নাই,
এবং সেই জায়গায় যেহেতু টিউলিপ আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি, সেই মামলায় ব্রিটেন তাকে শাস্তি দিতে তার আইনে অ্যালাউ করে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, ফলে তাকে ফেরত দেওয়ার কোনো বিষয় নেই। আরো ঘটনা হলো যে নৈতিক দিক বিবেচনা করলেও সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে একটা বডি আছে, তারা যদি কোনো আলাপ আলোচনা করে তাহলে সেটা ভিন্ন বিষয়। টিউলিপ সিদ্দিকী দ্য গার্ডিয়ানকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্টারভিউতে তিনি বলেছেন একেবারেই কোর্টকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলেছেন এবং তাকে আত্মপক্ষ সমর্থন করতে না দেওয়া এবং পুরো বিচার প্রক্রিয়াকেই তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি যৌক্তিক কোনো বিচার হয়েছে বলে তিনি মনে করেন না, আইনিভাবে এটার কোনো মোকাবেলা করা হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায় আমার কাছে, প্রশ্ন অনেকেই আমাদের কাছে এই আলোচনাও করেছেন যে এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কতটা পাওয়ার এক্সারসাইজ করে অথবা তাদের জাতীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক পলিসি কি এবং কূটনৈতিক পলিসি কি এতটাই শক্তিশালী। একদিনে দুদিনে দুটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তারা ব্রিটেনের একজন এমপিকে বাংলাদেশের কোর্টে এই সরকারের সময় সাজার মুখোমুখি করা হয়েছে। নিশ্চয়ই সরকারের এখানে একটা হিসাব আছে। নাম্বার 2, ব্রিটেন কিন্তু অন্য ইউরোপিয়ান কান্ট্রির মতো না, ব্রিটেনের সাথে আমাদের যোগাযোগটা একেবারেই ভিন্ন ধরনের। নাম্বার 2 হচ্ছে যে ইন্ডিয়ার সাথে তারা বলছে যে সম্পর্ক আস্তে আস্তে কাজের সম্পর্ক তৈরি হবে। সে ইন্ডিয়াকে বিডিআর হত্যা মামলা, তৎকালীন বিডিআর পিলখানা হত্যা মামলায় ইন্ডিয়াকে সরাসরি দায়ী করা হয়েছে। এগুলোর কূটনৈতিক প্রভাব কি আছে? ভারতের সাথে কূটনৈতিক প্রভাব, কূটনৈতিক ভাবে সম্পর্ক একেবারে তলানিতে। সেই ক্ষেত্রে ব্রিটেনের সাথে এখন কূটনৈতিক সম্পর্ক, যেহেতু ব্রিটেনের টিউলিপের আইনজীবীরা এবং টিউলিপ সহ তারা ব্রিটেনে বসে থেকে এখন বলছেন যে এই কোর্ট ক্যাঙ্গারু কোর্ট এবং এই কোর্টের রায় নিয়ে তারা একেবারেই চিন্তিত হয়ে যাচ্ছে না। টিউলিপ বলছেন যে আমি এটা নিয়ে মনোযোগ দিতে চাই না, আমি আমার যেই নির্বাচনী আসন, এই নির্বাচনী আসনের মানুষকে নিয়ে চিন্তা করতে চাই। কিন্তু নিশ্চয়ই এটার একটা রাজনৈতিক প্রভাব আছে। সেক্ষেত্রে সরকার এই চ্যালেঞ্জটা নিয়েছে, সরকারের নিশ্চয়ই সেরকম একটা হিসাব আছে বা সরকারের পাওয়ার সেই জায়গাটায় আছে, এটা একটা প্রশ্ন অবশ্যই উঠতে পারে। আবার যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেপ নিচ্ছে, তার পেছনে কি সুদূর প্রসারী আরো কোনো পরিকল্পনা আছে? আমি একটা নতুন বিষয় আপনাদের ইঙ্গিত দেওয়ার জন্য এই আলোচনা, এবং আপনারা হেডলাইন দেখে বুঝতে পারছেন। আলোচনার শুরুতে আমি প্রথমে আপনাদেরকে একটি পুরনো নিউজ, সেই নিউজটিতে একটি চোখ বুলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আমার সাথে। এই সংবাদটি বেশ কিছু পত্রপত্রিকায় ছাপা হয়েছে। সমকাল ছেপেছিল 23 নভেম্বর। আমি 1 ডিসেম্বর আপনাদের সঙ্গে কথা বলছি। সেটা হেডলাইন ছিল ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি, অন্তত 20টি আসন, সাংগঠনিক সহায়তা এবং বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চায় এনসিপি। একটু খেয়াল করবেন, ছাত্র উপদেষ্টারা, আমি আবারও বলছি যে আমি শুধু এই নিউজের বেসিসে, এই নিউজ ধরে আমি আলোচনা করছি না, আমি আমার সোর্স ধরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। ছাত্র উপদেষ্টারা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক, তবে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত 20টি আসন, নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান। প্রথম আলো এই টাইপের একটা নিউজ করেছিল, তবে পরে এনসিপি সেটা অস্বীকার করেছে। আচ্ছা, এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন। বিকল্প হিসেবে তারা জামাতের সঙ্গে বিএনপি বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চায়। ফলে দোটানায় পড়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের গঠিত এনসিপি। গত 13 নভেম্বর মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপির 30 জনের বেশি নেতা বৈঠক হয়। পরের দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা হয়। বৈঠকগুলোতে অংশ নিয়ে এনসিপির 6 জন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পেয়েছিল সমকাল। ওই নেতারা জানিয়েছিলেন 2 উপদেষ্টা ছাড়াও এনসিপির শীর্ষ 10 নেতার অন্তত 2 জন বিএনপির সঙ্গে জোট চান। তাদের একজন ঢাকায়, আরেকজন উত্তরবঙ্গে বিএনপি জোটের প্রার্থী হতে চান। 2 ছাত্র উপদেষ্টার একজন জামাতের সঙ্গে সমঝোতায় আগ্রহী নন। অন্য উপদেষ্টা অভিমত আগামী নির্বাচনের পর রাজনৈতিক সরকারের সময় নিরাপত্তার কারণে বিএনপির সঙ্গে থাকা উচিত। আমি আর এই নিউজটা দীর্ঘায়িত করলাম না। মোটা হিসাবে আপনারা এইটুকু নিশ্চিত থাকেন যে এগুলো যা যা হচ্ছে, এগুলো সবটাই হচ্ছে আপনার একেবারেই যার যার ব্যক্তিগত ভোটের হিসাব থেকে, ব্যক্তিগত হিসাব। আরেকটা হচ্ছে আখেরের নিরাপত্তা। আখেরের নিরাপত্তা মানে এই সরকার গেলে পরে, ডক্টর ইউনূস গেলে পরে আমি সবসময় বলি না যে এনসিপির কি অবস্থা হবে আর যাদের গায়ে কালিমা লেগেছে তাদের সিচুয়েশন কি হবে, এইটা
মানে কল্পনার বাইরে। যাক, এখন দুই ছাত্র উপদেষ্টার গায়ের মধ্যে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অসংখ্য কেচ্ছা। এই কেচ্ছার পরে তারা বিএনপিতে আসবেন কি আসবেন না, আমি এবার একটু আমার সূত্র ধরে আপনাদের সঙ্গে আলোচনা করি। হঠাৎ করে আজকে এই আলোচনাটা আসার কারণ হলো বিএনপির একটি সূত্র আমাদেরকে বলছে যে দুই ছাত্র উপদেষ্টা যতটুকু বিএনপির সঙ্গে যোগাযোগ রাখেন, সহানুভূতিশীল, তাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন এবং বিএনপি যাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের সূত্রে জানা গেছে যে হ্যাঁ, এরকম একটি আলাপ আছে। তার সবচেয়ে বড় কারণটা হলো সিকিউরিটি। অনেকদিন আগে আমি একটা আলোচনায় বলেছিলাম, আজকে থেকে 30 বছর পরে ওই যে রাজনীতির মাঠে কোনো কিছু বলা যায় না, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর হাসনাত সার্জিস এরা কোনোদিন দেখেন না আওয়ামী লীগ থেকে ইলেকশন করে বসে। মানে বাংলাদেশের রাজনীতিতে তো এরকম। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আওয়ামী লীগের যদি মতিয়া চৌধুরী বা আপনার যারা আছে জাসদ ইনু, হাসানুল হক ইনু, তাদের মতন মানুষ আওয়ামী লীগে আসতে পারেন যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলেছিলেন, তাহলে পৃথিবীর রাজনীতির ইতিহাসে কোনো কিছু অসম্ভব না। একটা সময় জাসদ, এই যে কর্নেল রশিদ, কর্নেল ডালিম এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, এমন তো বলা হয় যে জাসদের একটা টিম রেডি ছিল যে কর্নেল রশিদ ফারুকরা না বললে তারাই এটা করার জন্য ছিল। এবং যে 15 আগস্টে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল সেখানেও জাসদ হানা দিতে পারে। আমরা প্রচুর ইন্টারভিউ করেছি। তৎকালীন ময়মনসিংহের যিনি এসপি ছিলেন তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল বাড়তি দায়িত্বের জন্য। তিনি আমাকে, আমি টেলিভিশনে থাকা ইন্টারভিউতে আমাকে এটা বলেছিলেন যে এটা একটা থ্রেট ছিল। তো তারাও তো পরে এক সময়ের পরিক্রমায় আওয়ামী লীগে এসছে। এখন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা উপদেষ্টার জায়গায় আছেন। তারা তাদেরকে কেউ প্রশ্ন করলে বলে যে আমরা কোনো দলের না, মানে দরজাটা খোলা রেখেছেন। বাট তারা এই যে রিপোর্টে আসছে তাদের বাসায় এনসিপির মিটিং হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, এনসিপির সবাই তাদের শেল্টার পায়, কিন্তু নিজেদের নিরাপত্তার প্রশ্নে এবং নিজেদের আগামী আসন নিশ্চিত করার জন্য বিএনপি ছাড়া তাদের সেফ অ্যান্ড সিকিউর জায়গা অন্তত এখনকার বাস্তবতায় নাই, বা গত কয়েক মাসের বাস্তবতা যদি বলেন। এখন সামনে নির্বাচনে তারেক রহমানের অনুপস্থিতি, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যদি জটিল হয়ে যায় সেটা ভিন্ন হিসাব, কিন্তু রাজনীতির গভীরে এই আলাপ খুব শক্ত আলাপ আছে। যদি কোনোভাবে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হওয়ার কোনোই সম্ভাবনা নাই, এখন আরো ম্লান হয়ে আসছে। যদি হয় সেই নির্বাচনে তো অবশ্যই, কারণ এনসিপির ব্যানারে এই দুই উপদেষ্টার কোনো আসন নাই বললেই চলে। ফলে তারা যদি, এবং আপনারা খেয়াল করে দেখবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যেই সব আসনে তারা নির্বাচন করতে চান, আগ্রহী, সেসব আসন কিন্তু বিএনপি ফাঁকা রেখেছে। এখন সেগুলো এনসিপিকে দিয়ে দিবে। এনসিপি যেখানে সকাল দিবস রজনী তারা বলছে যে বিএনপির সঙ্গে জোট না, বিএনপির সঙ্গে জোটে তারা যাবে না, এবং এনসিপির শীর্ষ নেতৃত্বের অনেকেই বিএনপির সঙ্গে যেতে নারাজ। তাহলে কি ওই দুই ছাত্র উপদেষ্টার সাথে ইন্টারনালি বিএনপির এমন কোনো যোগাযোগ আছে যে তারা প্রয়োজনে উপদেষ্টা পদ থেকে এসে তারা বলবে আমরা তো এনসিপির না, সোদের আমরা উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছি? খুব রিসেন্ট এই আলোচনার যে কোনো একটা সময় এই দুই উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, পদত্যাগ করে তারা বিএনপিতে জয়েন করে ফেলতে পারেন। মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং বাংলাদেশের রাজনীতিতে সবই সম্ভব, সব সম্ভবের এই দেশে একটা পর্যায়ে যদি তাদের গায়ে যে কালিমা আছে, এবং এনসিপির গায়ে আরো বেশি কালিমা লেগে গেছে, সেই কালিমার চেয়ে বিএনপির ব্যানারটা তারা আরো বেশি স্বাচ্ছন্দ্যের এবং তাদের জন্য নিরাপদ, সিকিউর এক্সিট বলেন আর পুনর্বাসন বলেন, সেটা হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সেটা আমি আতিক রহমান, পূর্ণিয়া।